এটি ফরিদপুরের মধুখালী উপজেলার ঘটনা। দুটো গ্রামে মূলত দুটি ঘটনার উল্লেখ পাওয়া যায়। ছোটখাটো এরকম আরো বেশ কিছু ঘটনা রয়েছে, যদিও সেগুলো আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ বলবো। তবে দুটো ঘটনার সাথে একটা মিল রয়েছে, এই জন্য দুটো ঘটনা একত্রে আমরা আমাদের এবারের এপিসোডের প্রথম ঘটনা হিসেবে আপনাদেরকে ইনশাল্লাহ শোনাতে যাচ্ছি। প্রথম যে ঘটনা, এই ঘটনাটি মূলত এই ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের রাইজাদাপুর গ্রামে ঘটে। রাইজাদাপুর সীতারামপুর গ্রামের ঠিক পাশে। সীতারামপুর এবং রাইজাদাপুর পাশাপাশি গ্রাম। তো প্রথম ঘটনাটি রাইজাদাপুরের এবং পরবর্তী ঘটনাটা সীতারামপুরের। তো চলুন আমরা ঘটনাতে চলে যাই। প্রথম যে ঘটনা, এই ঘটনা এবং দ্বিতীয় ঘটনা, এই দুটি ঘটনারই বয়স প্রায় 25 বছর এবং দুটি ঘটনার মধ্যবর্তী ব্যবধান সর্বোচ্চ 1 বছরের। দুটি ঘটনা দুটো গ্রামে ঘটেছে, দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তির সাথে ঘটেছে, তবে দুটো ঘটনার মধ্যে একটি ভয়ানক মিল রয়েছে। আশা করছি সেই মিলটি আপনারাও ধরতে পারবেন। তো গ্রামে ওই সময়ে কিন্তু মানে এই রায়জাদাপুর বা সীতারামপুর আজ থেকে 25 বছর আগে একদম অজপাড়া গায়ের মতোই ছিল, এতটা আধুনিকতার ছোঁয়া তখনও লাগেনি। তখন অধিকাংশ বাড়ির যেই মানে চারদিকে যেই সীমানা, এই সীমানাগুলো বাঁশের বেড়া, পাটখড়ির বেড়া এগুলো দিয়ে তারা করতেন। তো তেমনি একটি বাড়ি, একটা গৃহস্থ বাড়ি, সেই গৃহস্থ বাড়ির একটি বাঁশের বেড়া ভেঙে গিয়েছিল। তো ওই বাড়ির যিনি মালিক, যিনি কর্তা, তো উনি চিন্তা করলেন যে তাহলে আমাদের পাশে যে বাঁশঝাড় রয়েছে, যে বিশাল বাঁশঝাড়, সেখান থেকে বাঁশ কেটে আনি, বাঁশ কেটে এনে নিজেই ওই বেড়াটি মেরামত করবেন, এরকম চিন্তা করেন। তো যাওয়ার আগে উনি ওনার পরিবারকে বলে যান যে আমি বাঁশঝাড়ে যাচ্ছি বাঁশ কাটতে। তো ওনার বাড়ির কাছাকাছি খুব বিশাল একটা বাঁশঝাড় ছিল, অনেক বড় বাঁশঝাড়। আর বাঁশঝাড়ের যে শেষ প্রান্ত, ওইদিকে একটি পুকুর ছিল। তো উনি বেশ স্বাভাবিকভাবে বাঁশ কাটছিলেন, একটা দুইটা এরকম বেশ কয়েকটা বাঁশ উনি কেটেছেন। তো বাঁশ কাটতে কাটতে হঠাৎ করে মনে হলো যে ওই পুকুর যেই পাশে রয়েছে, মানে ওই বাঁশের শেষ প্রান্তে, ওই পুকুরের ওই দিকটা থেকে ভেঙে চুরে কোনো কিছু দৌড়ে আসছে। এবং সে যখন দৌড়ে আসছে, মনে হচ্ছে যে বাঁশঝাড়ের মাটি কেঁপে উঠছে। আর যখন দৌড়ে আসছিল, তখন ওই বাঁশঝাড়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন পাখি বসেছিল। সে দেখছে যে পাখিগুলো উড়ে যাচ্ছে, তার মানে অবশ্যই ওই দিকটা থেকে কিছু আসছে, আর অবশ্যই সেটা ভয়ানক কিছু, নাহলে এত জোরে শব্দ হচ্ছে কেন। তো উনি বাঁশ কাটা বন্ধ করে চিন্তা করছেন যে কি আসে একটু দেখি। এইভাবে তো কোনো কিছু আসার কথা নয়, আর বাঁশঝাড়ের ভিতর দিয়ে তো এত জোরে দৌড়ানো যায় না। বাঁশঝাড়ের ভিতর দিয়ে দৌড়ালে তো শরীরের আঘাত লাগবে, কারণ কুঞ্চি রয়েছে ওই দিক দিয়ে, তো এইভাবে মানে খুব সাবধানে হাঁটতে হয় বাঁশঝাড়ের ভিতরে। যারা দিকে হাঁটাচলা করেছে তা তো জানেন, যেহেতু এটা খুব ঘন বাঁশঝাড় ছিল। তো উনি যখন খেয়াল করছিলেন যে কি আসে, কিছু সময়ের মধ্যে ভয়ানক একটি জিনিস ওনার সামনে দেখা দেয়। উনি দেখতে পান যে বিশাল আকৃতির একটি গরুর মতো কিছু একটা অবয়ব। এটা গরু নাকি মহিষ না কি, এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে এটা গরুর মতো একটা অবয়ব। ওটা যখন তার কাছে চলে আসে, মানে কাছে বলতে তখনও প্রায় 100 ফিট দূরে ছিল, তখন মানে সে দেখছে ওই বাঁশগুলো ভেঙে চুরে সে আসছে। আর ওই জিনিসটার গলা কাটা। গলা কাটা বলতে বিষয়টা এরকম যে কোনো গরু জবাই করার পর দেখা গেল যে অনেকটা অংশ জবাই হয়ে গেছে, তখন গরুর মাথাটা কিন্তু ঘাড়ের সাথে ঝুলে থাকে। ওই অবস্থায় যদি কোনো গরু দৌড়ায়, তখন কি হয়, তার মাথাটা এদিক ওদিক এলোমেলো নড়তে থাকে। ঠিক তেমন গরুটা দৌড়ে আসছে এবং মাথাটা এলোমেলো এদিক ওদিক নড়ছে, একবার উপরে নিচে ডানে বা এরকম নড়াচড়া করছে। যেহেতু ওই গরুটার আকৃতি অনেক বিশাল ছিল, গরু জবাই করার পর আমরা দেখি যে গরুর গলার ভেতরের যে শ্বাসনালী এগুলো দেখা যায়। তো ওই লোকটি ওইটা দেখছিলেন
এবং উনি দেখতে পাচ্ছিলেন যে গরুর গলা দিয়ে টপ টপ করে তাজা রক্ত মাটিতে পড়ছে, এবং ওই শ্বাসনালীটা এত বড় ছিল যে অনেক দূর থেকেও মনে হচ্ছে গরুর শরীরের ভেতরকার বিভিন্ন অর্গানগুলো সেগুলোও দেখা যাচ্ছে। তো উনি ওই অবস্থায় দৌড় দিবেন কি, মানে দৌড়ের কথা বলে যান, মনে হচ্ছে ওনার পা মাটির সাথে শক্ত হয়ে লেগে রয়েছে। উনি দৌড়ের কথা ভুলে যান, উনি শুধু প্রচন্ড জোরে একটা চিৎকার দেন, ও বাবা গো, এইটা কি দেখলাম। এটা শুধু একবার চিৎকার দিয়েছেন। আর ওই বাঁশঝাড়টা আসলে ওনার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, আর ওনার চিৎকারটা এত জোরে ছিল যে ওনার বাড়ির লোকজন ওই চিৎকারটা শুনতে পেয়েছিলেন। তখন তারা দৌড়ে ওই বাঁশঝাড়ের কাছে যান। তো বাঁশঝাড়ের কাছে গিয়ে দেখেন যে 3-4টা বাঁশ কাটা রয়েছে, যেটা উনি আগে কেটেছিলেন। ওনার হাতের দা একদিকে পড়ে রয়েছে এবং উনি সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে। ওনার শরীর খিচুড়ির মতো করে কাঁপছে এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, অনেকটা মৃগী রোগীর যেরকম হয়, কিন্তু ওনার কিন্তু কোনো মৃগী রোগ ছিল না। ওনারা তাড়াতাড়ি তাকে ধরে বাড়িতে নিয়ে আসেন, তার মাথায় পানি ঢালেন, তাকে দ্রুত সুস্থ করার চেষ্টা করেন। তো ওনার জ্ঞান ফেরার পরও উনি যে ট্রমাটাইজড হয়েছিলেন এই বিষয়টা কাটছিল না। মানে তখন ওনার চোখে মুখে ভয়ানক একটা আতঙ্কের ছাপ রয়ে গিয়েছিল। তখন সবাই জিজ্ঞেস করেন কি হয়েছে কি হয়েছে, তখনও উনি কিছু বলতে পারছেন না। উনি তারপরেও বারবার মূর্ছা যাচ্ছেন, মানে সেন্সলেস হয়ে যাচ্ছেন। আস্তে আস্তে উনি স্বাভাবিক হন, ঘন্টাখানেক সময় লেগেছিল না স্বাভাবিক হতে। তারপরে উনি বলেন যে আমি এই রকমের জিনিস দেখেছি। তখন ওনার আত্মীয় স্বজন বলে যে চলো তো যাই আবার ওখানে, তুমি তো বললা যে বাঁশ টাস ভেঙে চলে আসছে, তার গলা দিয়ে রক্ত পড়ছিল, তাহলে এর কোনো প্রমাণ তো সেখানে থাকবে। তখন উনি যেতে চাচ্ছিলেন না শুরুতে, কারণ ওনার ভয়টা তো কাটেনি। তখন আরো অনেক লোক জড়ো হয়েছে, এটা কিন্তু দিনের বেলা, সম্পূর্ণ দিনের বেলার ঘটনা। তখন তাদের সাথে ওই বাঁশঝাড়ে উনি যান, যার পরে দেখেন যে ওনার বাঁশ যেগুলো কেটেছিলেন সেগুলো ওরকমই আছে। আর ওনাকে যখন নিয়ে আসা হয় তখন তো ওনার পরিবারের একজন সদস্য এক হাতে দা নিয়ে এসেছেন আর কি, কারণ ছোট জিনিস চুরি হয়ে যেতে পারে এই জন্য। তো ওখানে দা ছিল না, আর কোনো বাঁশ ভাঙা অবস্থায় ছিল না, সবগুলো ছিল অক্ষত। তবে হ্যাঁ, একটি রহস্যজনক জিনিস তারা দেখতে পান যেই জায়গা দিয়ে ওই ভয়ানক গরু আকৃতির ওই জিনিসটি, ওই অবয়বটি এসেছিল বলে ওই গেরস্ত জানিয়েছিল সকলকে, ওই পথের কোনো কোনো জায়গায় কালচে রঙের কিছু একটা পড়ে আছে। এটা দেখতে এরকম যে রক্ত শুকিয়ে গেলে যেরকম মানে রূপ ধারণ করে, যে কালার ধারণ করে, অনেকটাই তেমন। তখন তারা এই ছোপ ছোপ রক্তগুলো তারা দেখতে পায় সেখানে। তখন তারা বুঝতে পারে ও যেই জিনিসটা দেখেছে আসলে সেটা ঠিক ছিল। কিন্তু ওই সময় তো আসলে কারো হাতে এরকম ক্যামেরা মোবাইল ছিল না যে তারা ছবি তুলে রাখবে। আর এই ঘটনার পরে ওই বাসায় ঢুকতেও ভয় পেত, যে আরো মানুষ যে সেটা চেক করতে যাবে সেখানে, এই ভয়ে কেউ আসলে ওখানে সহজে ঢোকেনি। হয়তোবা সেটার প্রমাণ আজকের সময় যদি হতো, অবশ্যই হাতে স্মার্টফোন ছিল, ছবি তুলে রাখতো, কিন্তু ওই সময় ওই সেই বাস্তবতায় ওইটার প্রমাণ তারা রাখতে পারেনি। তবে ওই বাসারে হঠাৎ হঠাৎ নাকি এই ধরনের ঘটনা ঘটতো। এটি ছিল আমাদের প্রথম ঘটনার প্রথম অংশ, যেটা রায়জাদাপুরে ঘটেছিল। এবার আসি রায়জাদাপুরের পাশের গ্রাম সীতারামপুর। এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে মাধব। তার ছেলে, তার নাম সঙ্গত কারণে তিনি আসলে বলতে চাননি, তার নামটা আমরা জানি কিন্তু সঙ্গত কারণে তিনি বলতে চাননি। তবে ওই গ্রামের আশেপাশে যারা আছেন বা গ্রামের যারা আছেন তারা যদি ঘটনা শুনে থাকেন অবশ্যই মাধবকে চিনবেন। আর ইনারা সম্পর্কে সৌমিত্র রয়ের দুঃসম্পর্কের মামা হন। প্রথমত একই গ্রামের, কারণ সীতারামপুরে, নওপাড়া ইউনিয়নের সীতারামপুরে হচ্ছে সৌমিত্র রয়ের নানা বাড়ি। আর ওখানে যে প্রতিবেশী সম্পর্কে উনি সম্পর্কে দুঃসম্পর্কের মামা হন, মানে মাধবের ছেলে তার সম্পর্কে মামা হন আর কি, আর মাধব সম্পর্কে নানা হন আর কি দুঃসম্পর্কে। তো
এই মাধবের ছেলেই মূলত এই ঘটনাটি শেয়ার করেছে। তো ঘটনাটি কিন্তু দিনের আলোতে ঘটেনি, এটি ঘটেছিল রাতে। গ্রামে তো সন্ধ্যার পরে অনেক রাত, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে। আর এখন থেকে 25 বছর আগে তো সীতারামপুর গ্রাম সেটা আরো অজপাড়াগা বলেই ছিল বলা যায় আর কি। তখন তো এত আধুনিকতার ছোঁয়া লাগেনি, এটা আমি শুরুতেই বলেছি। তো রাত তখন আনুমানিক 1:30 2টো বা এরকম একটা সময় আর কি। এখন মাধবের প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ে। তো উনি চিন্তা করেছিলেন যে একটা কাজ করি, বাসার যে উঠোনটা পার হই তো মাঠ, ফসলি মাঠ আর কি। তখন ফসল ছিল না, ফসল বুনবে এরকম একটা অবস্থা আর কি। তো ওই মাঠের দিকে যাই। তখন কিন্তু আকাশে মেঘ ছিল, আবার চাঁদও ছিল, মানে মেঘ এবং চাঁদের লুকোচুরি হচ্ছিল। এই জন্য যে জ্যোৎস্নার অনেক আলো রয়েছে এরকমও ছিল না, আবার একদম যে ঘুটঘুটে অন্ধকার এমনটাও না, মানে এরকম একটা আলো আধারির খেলা ছিল। জোনাকি পোকা জ্বলছিল সেখানে। তো উনি হাতে কিন্তু কোনো আলো নেননি, মানে হারিকেন বা এই টাইপের কোনো কিছু নেননি, কারণ উনি চিন্তা করেছেন যে এমনিতেই হেঁটে চলে যাই। তো উনি ওই মাঠের দিকটাতে যান, উনি যে কাজের জন্য বের হয়েছেন। তো উনি যখন ওই উঠানটা পার হয়ে, উঠানটাও বেশ বড় ছিল, বাড়িতে বেশ কয়েকটা ঘর ছিল, সেখানে আত্মীয় স্বজন মানে একান্নবর্তী পরিবার আর কি সবাই থাকতেন আর কি। তো উনি উঠান পার হয়ে ওই মাঠের দিকটাতে যান। তো মাঠের ওখানে গিয়ে কেবল দাঁড়িয়েছেন, এখনো বসেনও নাই। হঠাৎ করে ওনার পেছন থেকে ফুস ফুস শব্দ, মানে শব্দটা এরকম যে অনেক জোরে নিঃশ্বাস নিলে যেরকম শব্দ হয়। আমরা অনেক সময় গরু মহিষ এদেরকে যেভাবে অনেক জোরে নিঃশ্বাস নিতে দেখি, ঠিক এইরকম নিঃশ্বাস। এবং নিঃশ্বাসটা ছিল গরম নিঃশ্বাস, যেই নিঃশ্বাসটি মাধবের শরীরের পেছনের অংশে খুব ভালোভাবেই পড়ছিল এবং মাধব সেটা ফিল করছিল। মাধব চিন্তা করেন কি ব্যাপার, এত জোরে পেছনে নিঃশ্বাস নিচ্ছে কে। মাধব কিন্তু স্পষ্টভাবে বুঝেছিলেন যে এই জিনিসটা তার ডানে না বায়ে না, এটা তার ঠিক পেছনেই রয়েছে। কারণ ডানে বায়ে হলে আমরা কিন্তু বুঝতে পারি যে সামনের দিকে তাকিয়ে থাকলে আমাদের ডান পাশে দিয়ে যদি কোনো কিছু যায় বা বাম পাশ দিয়ে যদি কোনো কিছু যায় সেটা কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু মাধব ডানে বায়ে কিন্তু কাউকে তার চোখের যেই দৃষ্টিসীমা এর মধ্যে সে দেখছিল না। এই জন্য সে এটাও ফিল করছিল এই জিনিসটা তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। উনি যে কাজটি করেন সেটি হলো যে উনি ওই দাঁড়ানো অবস্থায় শরীরটা হালকা ঘোরান, মানে হালকা ঘুরিয়েছেন, এবং ওনার মাথাটা মানে ঘাড় ঘুরিয়ে মাথাটা পেছন দিকে নিয়ে নেন। উনি দেখতে চান যে আসলে জিনিসটা কি। আর এটি ছিল ওনার জন্য ভয়ানক একটি পরিণতির কারণ। উনি যখনই পেছন দিকে কিছুটা ঘাড় ঘুরিয়ে তাকিয়েছেন তখনই তিনি দেখতে পান যে প্রায় 15-20 ফুটের মতো উঁচু কালো একটা অবয়ব। কিন্তু শুধু এই অবয়ব যদি তিনি দেখতেন তাহলে একটা ব্যাপার ছিল। তিনি দেখতে পান যে এই অবয়বটি কালো, কিন্তু এই অবয়বটির আকার আকৃতি বোঝা যাচ্ছে। একটি গরু সে যদি 2 পায়ে দাঁড়ায় তাহলে ঠিক কেমন দেখা যাবে। উনি দেখতে পাচ্ছিলেন যে এই আকৃতিটা ঠিক তেমন একটি গরু 2 পায়ে দাঁড়িয়ে রয়েছে, এবং এই গরুটির স্বাস্থ্য স্বাভাবিক যে গরু দেখা যায়, আমরা এখনো যে গরুগুলা দেখি, যেমন ব্রাহ্মা জাতের গরু রয়েছে যেগুলো অনেক স্বাস্থ্যবান, অনেক উঁচু, অনেক চওড়া, বলা হয় যে এই গরুগুলো থেকেও ওই গরুটি আকার আকৃতিতে বড় ছিল, স্বাস্থ্যবান ছিল। মাধব দেখতে পান যে গরুটি শুধু যে দাঁড়িয়ে রয়েছে তা নয়, ওই গরুটির চোখ যেখানে থাকার কথা সেখানে কোনো চোখ নেই। গরুটির অনেক বড় বড় মোটা মোটা 2টি শিং রয়েছে, আর ওই গরুটির 2টি চোখ ওই 2টি শিংয়ের চোখা অংশের 2টি জায়গায় অবস্থিত, এবং ওই চোখ 2টি ঠিক লাইটের মতো জ্বলছে, যেখানে আলোক রশ্মি স্পষ্টভাবে বের হচ্ছে।
এই দৃশ্য দেখার সাথে সাথে মাধব যে কাজটি করেন ওখান থেকে তিনি দৌড় দেওয়ার চেষ্টা করেন। মানে দৌড় দিবেন বলতে উনি যেই দিকে দৌড় দিবেন সেই দিকটাই তো ওনার পেছন দিকে ওই ভয়ানক অবয়বটি দাঁড়িয়েছিল। উনি কিছুটা ঘুরে দৌড় দেন। ওনার বাড়ির উঠান তো খুব কাছাকাছি ছিল। উনি ওই উঠোনে গিয়ে পড়ে যান এবং প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে পড়ে যান। উনি চিৎকার দিতে দিতে আসছিলেন, শেষ মুহূর্তে উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন। বাড়ির সকলে তো গভীর ঘুমে বিভোর। তখন ওনার চিৎকারে ঘুম ভেঙে যায়। আর একটা ব্যাপার হলো যে উনি যখন ওনার বিছানা থেকে বের হয়েছেন, মানে ওয়াশরুমে, ওনার ওয়াশরুম মানে প্রাকৃতিক কাজ সারার জন্য, ওনার ওয়াইফ টের পেয়েছিলেন যে উনি বাইরে বের হয়েছেন, এটা উনি টের পেয়েছিলেন। আর উনি তখনও ঘুমাননি। ওনার ওয়াইফ যেহেতু ঘুম ভেঙে গেছে, ওনার স্বামী না আসা পর্যন্ত উনি তখনও ঘুমাননি। ওই চিৎকারে সকলের আগে ওনার ঘুম ভাঙে। ওনার স্বামীর চিৎকারে উনিও আরো জোরে চিৎকার দেন। আবার ওনার চিৎকারেও বাড়ির অন্য সকলের ঘুম ভেঙে যায়। গ্রামে দেখা যায় যে আমাদের যেই পিদিম যেটাকে বলি, এটা তো নিভিয়ে ঘুমায়, আর হারিকেন খুব আলতো আলো জ্বালিয়ে সকলে ঘুমিয়ে থাকে। তো ওই চিৎকারে অন্য যারা ছিল তারা সকলে হারিকেনের আলো আরো বেশি করে জ্বালিয়ে দিয়ে তাড়াতাড়ি বের হন। বের হয়ে দেখেন উঠানের শেষ প্রান্ত যেদিকটা মাঠ রয়েছে, ওই প্রান্তে এসে মাধব অজ্ঞান হয়ে পড়ে আছে। সকলে সেখান থেকে তাড়াতাড়ি তাকে নিয়ে আসে। নিয়ে আসার পরে দেখা যায় যে তার ঘাটটা ঠিক মানে কিছুটা বাঁকানো, মানে সে যে পিছন মানে এক সাইডে ঘুরে তাকানোর চেষ্টা করেছিল, তো এই জন্য ওই ঘাটটা ওরকম বাঁকাই রয়ে গেছে। তাকে ঘাট সোজা করার যখন চেষ্টা করা হচ্ছিল তখন তার জ্ঞান ফেরে এবং প্রচন্ড জোরে চিৎকার দেন যে ও বাবা গো মা গো, ব্যথা ব্যথা। মানে কোনোভাবেই তার ঘাড়ের দিকে হাত দেওয়া যাচ্ছিল না। ওই রাতেই একজন গ্রাম্য চিকিৎসক তাকে খবর দেওয়া হয়, তিনি আসেন, তিনি প্রাথমিক চিকিৎসা করেন এবং বলেন যে সকাল হলেই ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে। সকাল হওয়ার পর তাকে সদরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিন্তু তার ঘাড় কিছুতেই সোজা হচ্ছে না। ওনার ঘাড়ে হাতই দেয়া যাচ্ছে না, মানে প্রচন্ড ব্যথা। আর ওই ঘটনার পর থেকে ওনার শরীরের এক অংশ, মানে ঘাড় ঠিক যেই দিকে ঘুরিয়েছিলেন ওই সাইডের একাংশর বেশ কিছু মানে পার্ট, শরীর বিভিন্ন পার্ট উনি নাড়াতে পারছিলেন না, প্যারালাইজড হয়ে যায়। ওনার দীর্ঘদিন ধরে এই চিকিৎসা চলেছিল। চিকিৎসা করার পরে ওনার অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু ওনার এই যে ঘাড়, এটা আর কখনোই স্বাভাবিক হয়নি। আর দীর্ঘদিন ধরে চিকিৎসা বলতে বোঝাচ্ছি যে বছর খানেক। আর ওনার শরীরের দিকে অংশটা প্যারালাইজডের মতো হয়ে গিয়েছিল, এটিও পরিপূর্ণভাবে আর কখনোই স্বাভাবিক হয়নি। উনি শুরুতে কোনো কথাই বলতে পারতেন না। আস্তে 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 উনি কথা বলা শুরু করেন, কিন্তু শেষ পর্যন্ত উনি একদম আগের মতো পরিপূর্ণভাবে স্পষ্টভাবে কথা, এই জিনিসটি উনি বলতে পারেননি। কারণ ওনার ভোকাল কর্ড এটি অনেকটাই বিকৃত হয়ে গিয়েছিল। তারপরেও উনি যতটুকু কথা বলতেন আস্তে আস্তে বললে আশেপাশের মানুষজন কিছুটা বুঝতে পারতেন। তো উনি পরবর্তী যখন কিছুটা সুস্থ হন এবং উনি কথা বলা শুরু করেন, তখন উনি অন্যদেরকে বলেন যে উনি কি দেখেছিলেন। তো এই যে যে জিনিসটা, এই যে একটা ভয়ানক গরু আকৃতির কোন একটা জিনিস, যেটা আমরা প্রথমে রায়জাদাপুর গ্রামে এক গেরস্থের সঙ্গে ঘটে যাওয়া একটি বিষয় আমি শুরুতে বলেছিলাম, যেটা বাঁশঝাড়ে হয়েছিল। আর মাধব যিনি রাতের বেলা প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য বের হয়েছিলেন, ওনার সাথে একটি ঘটনা ঘটেছিল। মূলত গরু আকৃতির এই জিনিসটাকেই স্থানীয়ভাবে গোদান বলা হয়। গোদান, করে গো, দয়াকার দন্দনা, গোদান। তো এটি হলো গোদানের ঘটনা। তবে এই ঘটনা থেকে একটি বিষয় কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত, এবং এটা একটা সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে। বিভিন্ন সময় এই বিষয়ে অনেকেই পোস্ট করেন মানুষের সচেতনতার জন্য। সেটি হলো, রাতের বেলা কেউ যদি পেছন থেকে ডাক দেয়, আপনারা শুনবেন যে অনেকেই লেখে পেছন থেকে ডাক দিলে ঘাড় ঘুরানো যাবে না, পুরো শরীর ঘুরিয়ে তাকাতে হবে। মানে যারা ডক্টর রয়েছেন তারা বলেন রাতের বেলা কেউ যদি পেছন থেকে ডাক দেয়, কেউ যদি শুধু ঘাড় ঘোরায় এবং ঘাড় ঘুরে যদি সে যদি ভয় পায়, তাহলে ইনস্ট্যান্ট তার
ভয়াবহ মানে মারাত্মক সিভিয়ার লেভেলের স্ট্রোক করার সম্ভাবনা রয়েছে। মাইনর স্ট্রোক না, ভয়ানক রকমের স্ট্রোক করার সম্ভাবনা রয়েছে। আর ওই স্ট্রোকে ঘাড় স্থায়ীভাবে বাঁকা হয়ে যাওয়া এবং শরীর প্যারালাইজড হয়ে যাওয়ারও ভয় রয়েছে। এটি কিন্তু মানে সায়েন্স বলে, ডাক্তাররাও বলেন রাতের বেলা যদি কেউ পেছন থেকে কোনো শব্দ পায় বা ডাকে তাহলে পুরো শরীর ঘুরিয়ে তাকাতে হবে। তাহলে ভয় পেলেও ওই ভয়ের ফলে হয়তো বা মানুষ সেন্সলেস হতে পারে, কিন্তু শারীরিক যে ভয়ানক রকমের ক্ষতি যেটা মাধবের ক্ষেত্রে হয়েছিল, এই জিনিসটা হয়তো আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ হবে না। মাধব যেহেতু আংশিক ঘাড় ঘুরিয়েছিল, যার কারণে ওনার সাথে এই ভয়ানক যেই শারীরিক যে অসুবিধাটা এটা ঘটেছিল। মাধব বছর খানেক জীবিত ছিল এবং যতদিন জীবিত ছিলেন উনি আর পরিপূর্ণভাবে সুস্থ হয়নি এবং ওনার এই অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়। এই ঘটনাটি সীতারামপুর গ্রামের কম বেশি অনেকেই জানেন এবং এই মাধবের যিনি ছেলে তিনি মূলত এই ঘটনাটা শেয়ার করেছেন। তো মাধবের ছেলের সঙ্গত কারণে তার নিজের নামটি বলতে নিষেধ করেছেন, এছাড়া তার বাবার নাম বা আদার সবকিছু তো সৌমিত্র রয় আমাদেরকে বলেছে। আর সৌমিত্র রয় সম্পর্কে তো এই মাধব তার মাধব নানা হয় আর কি, তার ছেলে তো বলেছে, যার কারণে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা পেয়েছি। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল গোদানের ঘটনা। আশা করছি গোদানের আরো বেশ কিছু ঘটনা আমরা পাবো এবং সত্যি সত্যি গোদানের কয়েকটি ঘটনা আমাদের পাইপলাইনে আছে। ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে সেই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের আপনাদের হরর ওয়ার্ল্ড নামে একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আমাদের আপনাদের হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। প্রিয় লিসেনার্স, চলে যাচ্ছি আমরা আমাদের এই ঈদ স্পেশাল এপিসোডের পরবর্তী ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের ঈদ স্পেশাল দ্বিতীয় এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আশা করছি প্রথম ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং তারই ধারাবাহিকতায় আমরা এখন দ্বিতীয় ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। ইনশাল্লাহ এই ঘটনাটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি মূলত ওলা বুড়ি বা ওলা বিবি কেন্দ্রিক একটি ঘটনা। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওলা বুড়ি বা ওলা বিবি যেই নামেই ডাকা হোক না কেন, এই ঘটনা প্রচলিত রয়েছে। আমি নিজেও শুনেছি, আমাদের এলাকাতে শুনেছি এবং ওলা বুড়ির বেশ কয়েকটি ঘটনা আমি আপনাদেরকেও এই চ্যানেলে শুনিয়েছি। তো তবে যতগুলি ঘটনা আমি বলেছি বা শুনিয়েছি তার মধ্যে সবচাইতে পুঙ্খানুপুঙ্খ বিবরণ মানে ঘটনার বিবরণ আমি এই সৌমিত্র রয়ের এই ঘটনা থেকে পেয়েছি। দীর্ঘ সময় ধরে তিনি এই ঘটনাটি সংগ্রহ করেছিলেন, যার কারণে হয়তোবা এই ঘটনাটির একটি সিকুয়েন্স মানে ধারাবাহিকতা এই জিনিসটা আল্লাহর রহমতে রক্ষা করে গেছে, যার কারণে এই ঘটনাটি শুনলে আপনাদের ভালো লাগবে। তবে এই ঘটনাটি শোনার পর এটা সম্পর্কিত একটি ছোট্ট কথা বা ব্যাখ্যা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ওই ব্যাখ্যাটি শোনার